আসসালামু আলাইকুম। আমি আফসানা কুচি, নারায়ণদী কলিমি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের নিয়মিত আয়োজন জীববিজ্ঞানের ক্লাসে চলে এসেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিয়মিত আমার ক্লাস দেখে যাচ্ছ এবং নিয়মিতভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা তিতাস অনলাইন এবং নারায়ণদী অনলাইন পেজে প্রতিদিন খেয়াল রাখবে। আমাদের বিষয় শিক্ষকগণ প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছেন। আমি চাইবো তোমরা নিয়মিত সেই ক্লাসগুলো দেখবে এবং সেই অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাবে। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়াচ্ছি অধ্যায় 10। আমার অধ্যায় 10-এর নাম হচ্ছে সমন্বয়। আমি অধ্যায় 10-এর কয়েকটি তোমাদের বইয়ে কয়েকটি অসুখ দেওয়া রয়েছে। এর মধ্যে গতকালকে আমি স্ট্রোক এবং ডায়াবেটিস এই দুটি অসুখ নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের বইয়ে আরও বেশ কয়েকটি অসুখ রয়েছে। আমি আজকে খুব সংক্ষিপ্ত আকারে অসুখগুলো নিয়ে আলোচনা করে অধ্যায়টা শেষ করে দিব। তোমাদের বইয়ে অসুখগুলো সুন্দর করে লেখা রয়েছে, তোমাদেরকে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলেই হবে। তোমাদের প্রথম যে অসুখটা আজকে, সে অসুখটা হচ্ছে গিয়ে প্যারালাইসিস। প্যারালাইসিস এই অসুখটা আমরা অনেকেই শুনে থাকি। এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত, অর্থাৎ আমরা অনেকেই শুনি যে ওনার ডান পাশ বা বাম হাত পা প্যারালাইজড হয়ে গিয়েছে, উনি বিছানায় শুয়ে আছে, উনি নড়াচড়া করতে পারে না। এই শব্দগুলোর সাথে আসলে আমরা পরিচিত। তো প্যারালাইসিস যদি আমরা বলে থাকি, তাহলে প্যারালাইসিসটা কি? সেটা হচ্ছে আমরা যে হাত পা, অর্থাৎ আমাদের যে পেশিগুলো রয়েছে, আমরা যে স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারি, কোনো কারণে যদি সেই পেশিগুলো নাড়াচাড়া আমরা করতে না পারি, তাহলে সেটাকে সাধারণত প্যারালাইসিস বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে ঐচ্ছিক পেশিগুলো রয়েছে, ঐচ্ছিক পেশিগুলো যদি সংকোচন পোষণ কোনো কারণে আমরা করতে না পারি, সেটাকে সাধারণত প্যারালাইসিস বলা হয়ে থাকে। এই প্যারালাইসিসটা কেন হয়ে থাকে? প্যারালাইসিসটা হয়ে থাকে সাধারণত স্ট্রোক করার কারণে। অনেকে স্ট্রোক করে থাকলে স্ট্রোক মানে গত ক্লাসে আমি স্ট্রোকের কারণ লক্ষণগুলো পড়িয়েছি। অনেকে স্ট্রোক করার কারণে তার দেখা যাচ্ছে যে বাম হাত পা বা ডান হাত পা অনেক সময় নাড়াচাড়া করতে পারে না। তখন দেখা যায় যে তাকে এই সমস্যাটাকে সাধারণত প্যারালাইসিস বলা হয়ে থাকে। এবং এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং আমাদেরকে যদি কেউ ধূমপান করে থাকে, তাহলে অবশ্যই সেই ধূমপানটা পরিহার করতে হবে। তাহলে এখানে প্যারালাইসিস নিয়ে তোমাদের মানে এর চেয়ে বেশি কিছু জানার দরকার নেই। আমরা যদি বলে থাকি, তাহলে হচ্ছে প্যারালাইসিস কি? প্যারালাইসিস কি, তারপর হচ্ছে প্যারালাইসিস কেন হয়, আরেকটা যদি বলতে চাই, তাহলে হচ্ছে প্যারালাইসিস হলে করণীয় কি? আমি প্রথমে মানে শুরুতেই আমি বলেছি প্যারালাইসিস কি। আমাদের হাত এবং পায়ের পেশিগুলো হচ্ছে কি আমাদের ঐচ্ছিক পেশি। যদি কোনো কারণে আমরা ঐচ্ছিক পেশিগুলো নাড়াচাড়া করতে না পারি, তখন যদি সেটা অবশ হয়ে যায়, তখন সেটাকে সাধারণত প্যারালাইসিস বলা হয়ে থাকে। প্যারালাইসিস কেন হয়ে থাকে? সাধারণত যারা স্ট্রোক করে থাকে, তাদের সাধারণত হাত পা অবশ হয়ে যায়, হাত পা নাড়াচাড়া করতে পারে না, তাদের সাধারণত প্যারালাইসিস হয়ে থাকে। এবং প্যারালাইসিস হলে করণীয় কি? প্যারালাইসিস হলে আমাদেরকে প্রথমে, যেহেতু স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে থাকে, তাহলে স্ট্রোক করা মাত্রই রোগীকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের চিকিৎসার মধ্যে থাকতে হবে। এবং যদি সেক্ষেত্রে যদি তার ডান হাত পা বা বাম হাত পা বা কোনো অংশ যদি অবশ হয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা অনুযায়ী তাকে বিভিন্ন ধরনের থেরাপি বা বিভিন্ন ধরনের ব্যায়াম বা বিভিন্ন ধরনের ওষুধ সেবনের মাধ্যমে তাকে আমরা ধীরে ধীরে সুস্থ করে তুলতে পারবো। প্যারালাইসিস নিয়ে তোমাদের বইয়ের যে বেশি কোনো আলোচনা নেই, এটা খুব সংক্ষিপ্ত একটা অসুখ। আমি এটা সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিলাম। এবং তোমাদের বইয়ে তারপরে যে অসুখটা রয়েছে, সেটা হচ্ছে এপিলেপসি।
এপিলেপসি এপিলেপসি হচ্ছে কি মস্তিষ্কের একটা রোগ। মস্তিষ্কের এই রোগটা হলে সাধারণত খিঁচুনি হয়ে থাকে। আমরা এলাকায় সাধারণত এটাকে মৃগী রোগ বলে থাকি। দেখা যাচ্ছে যে হঠাৎ কারো যদি এই সমস্যাটা থেকে থাকে, হঠাৎ দেখা যাচ্ছে তার হাত পা কাঁপুনি দিচ্ছে, সে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই অসুখটাকে সাধারণত মৃগী বলা হয়ে থাকে বা এপিলেপসি বলা হয়ে থাকে। অনেকেই বলে থাকে যে আগুন বা পানির সংস্পর্শে আসলে এই সমস্যাটা বেড়ে যায়। আসলে এটা তেমন কোনো সমস্যা না, মানে আগুন পানি রিলেটেড না এই অসুখটা। তবে যেহেতু রোগী মানে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় বা তার জ্ঞান থাকে না, তাই সাধারণত জলাশয় বা মানে পানি জায়গা থেকে বা আগুনের কাছ থেকে তাকে দূরে রাখতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে থাকে। এখন যদি বলি এপিলেপসিটা কেন হয়ে থাকে, এপিলেপসিটা সাধারণত স্ট্রোকের কারণে হয়ে থাকে। এছাড়া যাদের ব্রেন টিউমার রয়েছে, মেনিনজাইটিসের নামক মস্তিষ্কের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে সাধারণত এপিলেপসিটা হতে পারে। তবে এটা দীর্ঘমেয়াদী কোনো অসুখ নয়, তবে এর কারণে মস্তিষ্কের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এবং যদি কারো এই সমস্যাটা ধরা পড়ে বা দেখা যায়, তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে। এপিলেপসি থেকে যদি আমরা বলে থাকি যে কি কি প্রশ্ন, সেটা হচ্ছে এপিলেপসি কি, এপিলেপসি কি, এপিলেপসি এপিলেপসি কেন হয়, কেন হয়ে থাকে, এপিলেপসি হলে কি কি লক্ষণ দেখা দেয়। তারপর যদি বলি এপিলেপসি হলে করণীয় কি, করণীয় কি। আচ্ছা, এপিলেপসিটা কি? এপিলেপসিটা হচ্ছে মস্তিষ্কের একটা অসুখ। এই অসুখটা হলে সাধারণত কাঁপুনি বা মানে কাঁপুনি দিতে থাকে শরীর। এক্ষেত্রে অর্থাৎ মস্তিষ্কের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সাধারণত এপিলেপসিটা হয়ে থাকে। এপিলেপসিটা কেন হয়ে থাকে? এপিলেপসিটা সাধারণত যারা স্ট্রোক করে থাকে তাদের বেশিরভাগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যাদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের অসুখ রয়েছে, যেমন হচ্ছে মেনিনজাইটিস বা ব্রেন টিউমার, এই ধরনের সমস্যা যাদের থেকে থাকে তাদের এপিলেপসি হতে পারে। এপিলেপসি হলে যে লক্ষণগুলো দেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কাঁপুনি দিতে থাকে, রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সাধারণত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, মাথায় আঘাত হতে পারে বা পড়ে গিয়ে বা কেটে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এপিলেপসি হলে করণীয়টা কি? অনেকে এপিলেপসি হলে সাধারণত বলে থাকে মানে পানি বা আগুনের কারণে এটা হয়ে থাকে। আসলে পানি বা আগুনের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এপিলেপসি রোগীদেরকে সাধারণত বলা হয়ে থাকে পানি বা আগুন থেকে দূরে রাখার জন্য। কারণ হচ্ছে রোগী যেহেতু হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে বা কাঁপুনি দিয়ে ফেলে, তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানি বা আগুনের সংস্পর্শে থাকলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই একে পানি মানে এই ধরনের রোগীকে পানি বা আগুন থেকে দূরে থাকতে বলা হয়ে থাকে। এবং এপিলেপসি হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের চিকিৎসা নিতে হবে। যদি দীর্ঘদিন এ ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে মস্তিষ্কের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এবং তোমাদের বইয়ে তারপরে যে অসুখটা রয়েছে সেটা হচ্ছে পার্কিনসন। আচ্ছা, পার্কিনসন্সটা কি? পার্কিনসন্সটা হচ্ছে কি মস্তিষ্কের একটা রোগ। এই রোগ হলে সাধারণত হাত পায়ে কাঁপুনি দিয়ে ফেলে, হাত পা অবশ হয়ে যায়, হাত পায়ে কোনো অনুভূতি থাকে না, অর্থাৎ হাত পা অনুভূতিহীন হয়ে পড়ে। এই রোগটাকে সাধারণত পার্কিনসন্স বলা হয়ে থাকে। এই রোগটা সাধারণত 50-এর বেশি বয়স যাদের তাদের হয়ে থাকে, অনেক ক্ষেত্রে যুবক যুবতীদের ক্ষেত্রেও হয়ে থাকে। তবে এটা হচ্ছে মস্তিষ্কের এক ধরনের অসুখ। মস্তিষ্ক যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে ধরনের সমস্যাটা দেখা দিতে পারে। তাহলে আমরা যদি বলে থাকি এটা থেকে কি কি সম্পর্কিত প্রশ্ন আসে, সেটা হচ্ছে পার্কিনসন্স কি, পার্কিনসন্স কেন হয়ে থাকে, কাদের ও কেন হয়ে থাকে, পার্কিনসন্স হলে
হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে পার্কিনসন্স হলে করণীয়। আচ্ছা, পার্কিনসন্স কি? পার্কিনসন্স হচ্ছে মস্তিষ্কের এক ধরনের রোগ। এটা সাধারণত মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত হলে এই ধরনের সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। পার্কিনসন্স কাদের এবং কেন হয়ে থাকে? পার্কিনসন্স সাধারণত 50 ঊর্ধ্ব ব্যক্তিদের হয়ে থাকে, অনেক ক্ষেত্রে যুবতীদের ক্ষেত্রে দেখা দেয়। এবং কেন হয়ে থাকে? সাধারণত মস্তিষ্ক যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে পার্কিনসন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্কিনসন্স হলে কি কি লক্ষণ দেখা দেয়? পার্কিনসন্স হলে সাধারণত হাত পা কাঁপুনি দিতে থাকে, হাত পা অবশ হয়ে যায়, হাত পা অনুভূতিহীন সম্পন্ন হয়ে থাকে, রোগী হাঁটাচলা বা বেশি নাড়াচাড়া করতে পারে না। এবং পার্কিনসন্স হলে করণীয়টা কি? পার্কিনসন্স হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে হাত পা একেবারেই অবশ্যই যেতে পারে বা হাত পা নাড়াচাড়া করতে পারে না। এ ধরনের চিকিৎসা সাধারণত ডাক্তারের শরণাপন্ন হলে সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ সেবন বা ব্যায়াম বা থেরাপির মাধ্যমে সাধারণত এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এবং তোমাদের এই অধ্যায় শেষে একেবারে শেষে যে অসুখটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে, এটা কোনো অসুখ না, এটা হচ্ছে গিয়ে আমাদের মাদক ও তামাকের প্রভাব। মাদক ও তামাকের প্রভাব। তোমরা মাদক বা তামাক এটা সম্পর্কে অনেক কিছু জানো, তারপরে যদি আমি বলে থাকি তাহলে হচ্ছে কয়েকটি মাদক দ্রব্যের নাম লিখো। তারপরে হচ্ছে কেন মানুষ মাদকাসক্ত হয়, মাদকাসক্ত হয়ে থাকে। তারপরে হচ্ছে মাদকাসক্ত হলে কি কি সমস্যা দেখা দেয়। তারপর হচ্ছে কেউ মাদকাসক্ত হলে করণীয় কি? আচ্ছা, কয়েকটি মাদক দ্রব্যের নাম যদি আমরা বলে থাকি তাহলে এই কয়েকটি মাদক দ্রব্যের নাম আমরা অনেকেই জানি। তারপরে হচ্ছে গিয়ে তামাক, তারপর হচ্ছে কি ভাং, আফিম, চরস, তারপর হচ্ছে কোকেন। এগুলো হচ্ছে গিয়ে আমাদের দেশে খুব পরিচিত মাদক দ্রব্য। এছাড়াও আমাদের কিছু কিছু ঘুমের ওষুধ রয়েছে যেগুলো আমাদের নেশার উদ্রেক করে। এগুলো হচ্ছে আমাদের খুব পরিচিত কয়েকটি মাদক। মানুষ কেন মাদকাসক্ত হয়ে থাকে? মানুষ বিভিন্ন কারণে মাদকাসক্ত হয়ে থাকে। তার মধ্যে যদি আমরা বলে থাকি তাহলে হচ্ছে গিয়ে পারিবারিক কলহ, পারিবারিক শিক্ষার অভাব, তারপর বেকারত্ব, উপযুক্ত কর্মসংস্থানের অভাব, হতাশাগ্রস্ত, এই ধরনের বিভিন্ন কারণে সাধারণত মাদকাসক্ত হয়ে থাকে। এছাড়া বন্ধু বান্ধবের সাথে সঙ্গ দোষে যেটা আমরা বলে থাকি সেটা কারণে হয়ে থাকে, বা পরিবারে যদি কেউ করে থাকে সেটা দেখে দেখেও ছোট ছোট বাচ্চারা মাদকাসক্ত হতে পারে। এবং মাদকাসক্ত হলে কি কি সমস্যা দেখা যায়? মাদকাসক্ত হলে মানুষের হৃদয়ের জ্ঞানটা থাকে না, দেখা যায় সবসময় সে মানে অ্যাবনর্মাল আচরণ করতে থাকে এবং সূক্ষ্ম যে কাজগুলো সে কাজগুলো সে করতে পারে না, সে কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা দিয়ে থাকে। এবং মাদকাসক্ত হলে করণীয়টা কি? মাদকাসক্ত ব্যক্তিকে অবশ্যই অবহেলা বা কোনো খারাপ দৃষ্টিতে তাকে দেখানো যাবে না। মাদকাসক্ত হলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পারিবারিক সাপোর্ট, অর্থাৎ পরিবার থেকে তাকে বোঝাতে হবে বা বন্ধু বান্ধবের থেকে দূরে সরিয়ে আনতে হবে। পারিবারিক শিক্ষা, ভালো শিক্ষা দিতে হবে, মাদকাসক্তির কুফল সম্পর্কে তাকে জানাতে হবে। এছাড়া যদি সমস্যা বেশি মানে গুরুতর হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করাতে হবে। তবে সর্বপ্রথমে যে কাজটা করা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই মাদকাসক্ত ব্যক্তিকে পরিবার থেকে সাপোর্ট দিতে হবে, যাতে সে নিঃসঙ্গ ফিল না করে, যাতে সে এই নিঃসঙ্গতা থেকে সে আরো বেশি মাদক গ্রহণ করার প্রতি আকৃষ্ট না হয়ে যায়।
তাহলে মাদকাসক্ত কয়েকটি মাদকাসক্তের নাম আমি বলে দিলাম। মাদকাসক্ত কেন হয়ে থাকে সেটাও বললাম, এবং আমাদের যে কারণগুলোর কারণে মানুষ মাদকাসক্ত হয়ে থাকে, আমরা যদি সেই কারণগুলো আইডেন্টিফাই করি, সেগুলো যদি আমরা সলিউশন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে কোনো ব্যক্তি আর মাদকাসক্ত হচ্ছে না। এবং মাদকাসক্ত হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, এবং মাদকাসক্ত যদি বেশি হয়ে যায়, যদি পরিবার থেকে তাকে আর সেভ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে অবশ্যই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে তাকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি বেশ অনেকগুলো ক্লাস তোমাদের নিয়েছি অধ্যায় 10-এর উপরে। অধ্যায় 10-এ তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। এই অসুখ যেগুলো, এগুলোর মধ্যে তোমাদের খুব ইম্পর্টেন্ট যদি বলে থাকি, সেটা হচ্ছে ডায়াবেটিক্স এবং হচ্ছে স্ট্রোক, যেটা একদম গত ক্লাসে আমি তোমাদের পড়েছি, বা এখান থেকে এপিলেপসি, পার্কিনসন্স, বা হচ্ছে প্যারালাইসিস, বা আমাকে এগুলো থেকে তোমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তবে রোগ থেকে একটা না একটা প্রশ্ন এসে থাকে, কোনো প্রশ্নের সাথে দিয়ে থাকে জ্ঞান বা অনুধাবনের মধ্যে। তোমরা প্রতিটা চ্যাপ্টারের মধ্যে যে অসুখগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়ে নিবে, জেনে নিবে। আর আজকে যে 4টা অসুখ পড়লাম, এগুলো একেবারেই ছোট ছোট অসুখ, ছোট ছোট ধারণা, তাই আমি তোমাদের সাথে ডিটেলসে যাইনি। তোমাদের বই সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট একটু বইটা চোখ বুলালে হয়ে যাবে। এগুলো এত মুখস্থ করার কিছু নেই, জাস্ট একবার পড়লে দেখবে যে তোমরা বুঝে গিয়েছো। তবে এই চ্যাপ্টারে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক্সটা, সেটা হচ্ছে তোমাদের ফাইটো হরমোন, এবং আরেকটা হচ্ছে গিয়ে হরমোন। মানুষের যে হরমোনগুলো আমি বিভিন্ন চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি চাইবো তোমরা এই প্রশ্নগুলো কখনোই বাদ দিবে না, এবং বই লাইন টু লাইন পড়ে যাবে, যেহেতু আমাদের এমসিকিউ রয়েছে বা জ্ঞানমূলক প্রশ্ন আমাদের বইয়ের ভেতর থেকে এসে থাকে। তাই অবশ্যই বইটা ভালো করে রিডিং করতে হবে। রিডিং করলে দেখবে যে অনেকগুলো প্রশ্নের সলিউশন তোমরা করতে পারবে, বা একটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা চলে আসবে। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ক্লাস দেখছো। এছাড়াও আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী গুণীজন রয়েছে, যারা সবসময় আমার মঙ্গল চায়, আমার ভালো চায়, যারা আমাকে পছন্দ করেন। আমি জানি আপনারা আমার ক্লাসটা নিয়মিত দেখেন। আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। হয়তো আপনারা আছেন বলেই, আমার ক্লাসটা দেখছেন বলেই হয়তো আমার ক্লাস নেওয়ার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে যায়, তাহলে হয়তো এই প্ল্যাটফর্মে এভাবে আমি আর আসবো না, আমি তখন সরাসরি আমার ক্লাসরুমে যে আমি ক্লাস নেব। তাই আপনারা এই যে গত মার্চ থেকে আজকে এই পর্যন্ত যে আমার সাথে আমার শিক্ষার্থীরা সহজে আপনারা আছেন, আমার গুণীজনেরা, আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন, আপনাদের সবাইকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এবং আমার শিক্ষার্থীরা, তোমরা যদি বিন্দুমাত্র আমার দ্বারা উপকৃত হয়ে থাকো, তাহলে আমি মনে করবো যে এই যে আমার এই ক্লাস নেওয়ার এই যে আয়োজন, তাহলে সেটা কিছুটা হলেও সার্থক হবে। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি নেক্সট ক্লাস অধ্যায় 11-তে চলে যাব। তোমরা 11 অধ্যায় পড়ার জন্য রেডি হয়ে যাও। আমি 11 অধ্যায়ের যেই টপিকসগুলো রয়েছে, সেগুলো আমি যে পূর্বে যে অধ্যায়গুলো পড়িয়েছি, এভাবে ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাব। আমি চাইবো তোমরা আমার সাথে থাকবে স্কুল খোলার আগ পর্যন্ত, এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং যে নিয়মগুলো না মানলে আমরা অবশ্যই সবাই সেই নিয়মগুলো মেনে চলবো, এবং প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের জন্য দোয়া করবো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।